শুধুমাত্র বিএনপি জামাতের আন্দোলনের সরকার পরিবর্তন হয় নাই। বিএনপি জামাত 16 বছর চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই, আমাদের দল থেকে এলজিডি উপদেষ্টা নাই, আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই, মোদ্দা কথা আমাদের দলের কেউ সরকারেও নাই। যেই কারণে হয়তো ব্যবসায়ীরা আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না, বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না, কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার, কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রমকে একটু ফুটিয়ে তোলা দরকার। যেই কারণে আমরা বলছি, সরকারকে জিজ্ঞাসা করছে, আপনারা শুনেছেন যে সরকার একটা অভ্যুত্থানের সরকার, যার মূল ভিত্তি ছিল জনগণ এবং রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরুর দিকে সর্বদলীয় বৈঠক করেছে। পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্যের আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য শুরু করেছে, যে রাজনৈতিক দলকে জাতে তুলে, যে 4টে দল তারা প্রথম সারির ঠিকাদার, প্রথম দল, বড় দল, আবার তার মধ্যে অনেকে নিবন্ধনও নাই, আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির দল। তো এটা নিয়ে পরিষ্কারভাবেই আমরা গতকালকে প্রধান উপদেষ্টার মিটিংয়ে আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, অন্যান্য সব দল জানিয়েছে। আবার এই অভ্যুত্থানেরও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন অনেক দল আছে যারা গতকালকের মিটিংয়েও কিন্তু ডাক পায় নাই। তো আমরা সরকারকে পরিষ্কারভাবেই বলেছি, এই সমস্ত বৈষম্যমূলক আচরণ আপনাদেরকে বন্ধ করতে হবে, এবং যদি আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদের ত্যাগের মূল্যায়ন করেন, ক্রোনোলজির উপরে থাকবে গণ অধিকার পরিষদ। বিএনপি জামাত বড় রাজনৈতিক দল, তাদের অনেক স্যাক্রিফাইস আছে, কিন্তু এটাও পরিষ্কার, এটাও বুঝতে হবে, শুধুমাত্র বিএনপি জামাতের আন্দোলনের সরকার পরিবর্তন হয় নাই। বিএনপি জামাত 16 বছর চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, পুরানো রাজনীতি ব্যর্থ হয়েছে, যার ফলেই কিন্তু আমাদের উত্থান, এবং এই আমাদের উত্থানের ফলেই কিন্তু এই প্রেক্ষাপট রচিত হয়েছে। এবং অবশ্যই সেই প্রেক্ষাপট তৈরিতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সংগঠনের কন্ট্রিবিউশন আছে। কিন্তু আমাদের মূল্যায়নটা সরকার কি করেছে? বরঞ্চ সরকার পদে পদে আমাদেরকে মাইনাস করেছে, আমাদেরকে লাঞ্ছিত করেছে, অনেক জায়গায় অপমানিত করেছে, অপদস্থ করেছে, শুধু আমাদেরকে না, এই গণ অভ্যুত্থানের অনেক অংশীজনদেরকে। তো কাজে এই বিষয়ে আমরা সরকারকে বলে এসেছি যে বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন, সচিবালয়ে আনসার ঠেকানোর জন্য আমাদেরকে ডাকবেন, সচিবালয়ে ছাত্ররা ঢুকলে আমাদেরকে ডাকবেন, সরকারের বিরুদ্ধে যখন প্রোপাগান্ডা হবে সেটা মোকাবেলা করার জন্য আমাদের ডাকবেন, আর প্রোটেকশন দিবেন একটা দলকে, কিংবা বিভিন্ন ক্ষেত্রে 2-4টা দলকে নিয়ে আপনারা কাজ করবেন। এই ধরনের আপনাদের বৈষম্যমূলক নীতির আমরা পরিবর্তন চাই। ডক্টর ইউনূসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম, এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু 11 মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যেই কারণে এখন আমরা শঙ্কায় আছি যে এই গভর্নমেন্টের ট্রানজিশনটা শান্তিপূর্ণ হবে কিনা, বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা, সেটি নিয়েও এখন শঙ্কা তৈরি হয়েছে। তাই আমরা সরকারকে বলতে চাই, যেই শঙ্কা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, নাগরিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, সেটা নিরসনে ভূমিকা নিন। অনতিবিলম্বে নির্বাচনের জন্য এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করে একটা দক্ষ, শক্ত লোকদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে একটা উপদেষ্টা পরিষদ নিয়ে সামনে যেন আপনারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, সেই ব্যবস্থার দিকে যান। এবং পরিষ্কারভাবেই যারা এই সরকারের পার্ট ছিল, সে উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী, তারা কেউ আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ গাছের আগারটাও খাবেন, তলারটাও খাবেন, মানুষ কি আঙ্গুল চুষবে? সরকারের উপদেষ্টা থেকে সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন, প্রশাসনে নিজেদের লোক সেট আপ দেবেন, আবার নির্বাচনে অংশ নেবেন। যেখানে পরিষ্কার কথা আমরা আজকে জানিয়ে দিচ্ছি, সরকারের যারা পার্ট ছিল, উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী, যে কোনো পর্যায়ে যারা সরকারের বেনিফিশিয়ারি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, তারা যেন আগামীতে নির্বাচন না করতে পারে, সেই বিষয়ে সরকারের সুস্পষ্ট একটা নির্দেশনা থাকতে হবে। একই সাথে এই প্রশাসন দিয়ে আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে, প্রশাসনের মধ্যে দক্ষ পেশাদার লোকদেরকে চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে। আজকে দেখেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা, সেন্সিটিভ জায়গা, যেইখানের জন্য 2-3 স্তরের নিরাপত্তা থাকা দরকার, সেইখানে আজকে
ছাত্ররা কিংবা ছাত্রদের সাথে দুর্বৃত্তরা ঢুকে যাচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে। এই ব্যর্থতাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে, তারা কিভাবে দেশকে সুরক্ষা দেবে? কিভাবে 18 কোটি জনগণকে সুরক্ষা দেবে? কিভাবে নির্বাচন করবে? আমি একটা ঘটনা, আমার এলাকার ঘটনা বলেছিলাম যে একটা এলাকায় অবরুদ্ধ হয়েছিলাম, শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হতে হয়েছে। 300টি আসনে যে নির্বাচন হবে, এই পরিস্থিতি তৈরি হলে তারা কিভাবে আপনার ট্যাকেল দিবে? যেই কারণে কিন্তু আমরা বারবার বলছি যে অবশ্যই রাতারাতি আমরা ডিসি তৈরি করতে পারবো না, এসপি পয়দা করতে পারবো না, ওসি ইউনো পয়দা করতে পারবো না। এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে ট্রেন করে, তাদের মধ্যে যারা দক্ষ পেশাদার, তাদেরকে দায়িত্বে আনতে হবে। এখানে বিভিন্ন কোটায় ভাগ করা যাবে না। বিএনপির কোটায়, জামাতের কোটায়, উপদেষ্টা কোটায়, তারপরে এই বিভিন্ন কোটায় কোটায় ভাগ করে প্রশাসন চালানো যাবে না, সরকার চালানো যাবে না। যেই কারণে আমরা বলছি আজকে কতগুলো সিদ্ধান্ত সরকার নিচ্ছে, আমরা নতুন করে শঙ্কায় পড়ছে এই সমস্ত সিদ্ধান্তের কথা শুনে। জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্ত সরকার দিয়েছে, সমঝোতা স্মারক করেছে, একটা বার আমাদের সাথে আলাপ আলোচনা করলো না। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সেইটা নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করতে পারে, আর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবে, সেইটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে না। বাংলাদেশে কি মানবাধিকারের সংকট চলছে? বাংলাদেশে কি যুদ্ধ বিগ্রহ চলছে? বাংলাদেশে কি জাতিগত নিধন চলছে? বাংলাদেশকে আফ্রিকা অঞ্চলের মতো লাইবেরিয়া, মৌরিতানিয়া, ফিজি, নাউরু এই সমস্ত দেশের মতো পরিস্থিতি? তাহলে কেন এইখানে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় খোলার প্রয়োজনীয়তা বোধ করলো? কার স্বার্থে? এই জবাব রাজনৈতিক দলকে সরকারের কাছে চাইতে হবে। আমরা সরকারকে সব কিছু লিখে দেই নাই, আনকন্ডিশনাল সমর্থন আমরা দেই নাই। আপনারা জানেন আমরা বন্দর নিয়ে প্রতিবাদ করেছিলাম, আমাদের কথা শুনলেন না। প্রধান উপদেষ্টাও বললেন যে মানুষকে বোঝাতে হবে। তাহলে তো আমাদেরকে বলতে হবে হাসিনা ভালো ছিল, কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাই না? হাসিনার অনেক খারাপ গুণের পরেও তো তাহলে বলতে হবে যে না, হাসিনা কিছু ভালো কাজ করে গেছিল, এই যে সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। বন্দরে আমাদের কথা শোনা হলো না। করিডোরের সিদ্ধান্ত আমরা জানি না আসলে কি, কারণ বলছে তারা, আমরা তো বলছিলাম এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য।